প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের যে 2024 সালের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক রিলিজ হয়েছিল, পাবলিশ হয়েছিল, যার প্রথম সামেটিভের সমাধানগুলো চ্যানেলে দেওয়া হয়েছিল। তো এই ভিডিওতে মূলত এই ভিডিও থেকে শুরু করা হলো সেকেন্ড সামেটিভের স্কুলগুলোর সমাধান। তো তোমাদেরকে বলবো সমাধান ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে। এখানে আমরা 1 নম্বর স্কুল থেকে অর্থাৎ প্রথম স্কুল থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করব। সুতরাং তোমাদের সবাইকে সাথে থাকতে হবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, মনে ধরছে বা ভালো পছন্দ হচ্ছে, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিতে, যাতে এরকম ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। এবং অবশ্যই তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আজকের আলোচনায়। দেখো, আজকে তোমাদের যে আলোচনাটা হবে এটা মূলত 152 পৃষ্ঠা, তোমাদের যে পাঠ্য বই আর কি কোশ্চেন ব্যাংক, এটার 152 পৃষ্ঠাতে যে প্রথম স্কুল সেকেন্ড সামেটিভের এটা রয়েছে। সুতরাং তোমরা স্কুলটা বের করবে এবং অবশ্যই কোশ্চেন ব্যাংকটাও বের করবে এবং যেভাবে সলভ করা হয়েছে, শুধুমাত্র সলভ নয়, তার সাথে সাথে কথাগুলোও তোমাদেরকে অবশ্যই শুনতে হবে, কারণ সেখানে কিন্তু যথেষ্ট ডিটেলসের সাথে বিষয়গুলো সমাধান করা হয়েছে বা কোন প্রশ্নটা কেন কিভাবে লেখা হয়েছে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই কথাটাও কিন্তু তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে। দেখো, আমরা প্রথমে চলে আসবো আরামবাগ হাই স্কুলে। আরামবাগ হাই স্কুল, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিংসটেল থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে চলে আসবো। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য আর্ম ওয়াজ কী হবে? বিউটিফুল। তারপরে 2 দাগ, ইট ওয়াজ দ্য আওয়ার অফ কী হবে? টুইলাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাকচুয়ালি এই যে টুইলাইট। তো ঠিক আছে, এরপরে আমরা বি দাগে চলে আসবো। স্টেট হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, একটাই দেওয়া রয়েছে, তো সাপোর্টিং দিতে হবে। যাই হোক, দ্য শোর্ড ওয়াজ অ্যান অর্ডিনারি ওয়ান, মানে তরবারিটা একটা সাধারণ তরবারি ছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ আমরা জানি দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোর্ড দ্য এক্সক্যালিভার টু এ ট্রাস্টেড নাইট। তো ওটা কিন্তু ম্যাজিক শোর্ড ছিল, জাদুকরী তরবারি ছিল, অনেক যুদ্ধ জিতেছিলেন আর্থার এই তরবারি দিয়ে, সেই জন্য এটা কিন্তু মোটেও একটা অর্ডিনারি তরবারি ছিল না। এবারে আমরা চলে আসবো সি দাগে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম রাইজ অ্যান্ড হোয়ার ডিড ইট ডিসঅ্যাপিয়ার, মানে কোথার থেকেই বা উঠেছিল হাতটা এবং কোথায় বা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো দেখো, দ্য আর্ম রোজ ফ্রম দ্য লেক থেকে বেরিয়ে এসেছিল, অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, এবং এটা কিন্তু জলের গভীরে তলিয়ে গিয়েছিল। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু এখানে একটা আনসিন দেওয়া রয়েছে তোমাদের, তো তোমরা পড়ে নিও। আনসিনটা মোটামুটি সহজই আছে, মোটামুটি আলোচনাটা। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। অবশ্যই তোমরা যদি জানিও, যদি তোমাদের আনসিনে যদি মানেও করে দিতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই নেক্সট টাইম আনসিনে মানেটা করে দেবো। তো দেখো, দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। কোল্ড ড্রিঙ্কস কন্টেইন, মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী কী থাকে? তো আমরা জানি সুগার, কেমিক্যাল, প্রিজারভেটিভস, এডিবল কালার, হাইলি প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু ছিল, তো আমরা সেগুলো না লিখে, যেহেতু জায়গা নেই, তাই আমরা এই কটা লিখে দিয়েছি। তারপরে দেখো 2 দাগ, কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ, মানে কোল্ড ড্রিঙ্কস কোন জিনিসকে নষ্ট করে দেয়? দ্য থিন মেমব্রান্সেস ইন দ্য স্টমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। তারপরে আমরা চলে আসবো বি দাগে। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইনকমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট ইজ দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কসের পুষ্টিগত গুরুত্ব কী আছে? তো কিছুই নেই, কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু। এবার 2 দাগ, হোয়াট হেল্পস ইন ডাইজেশন অফ ফুড ইন দ্য স্টমাক? এনজাইমস হেল্প ইন ডাইজেশন অফ ফুড ইন দ্য স্টমাক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। শেষ প্রশ্নটা দেখে নেব। ডু অ্যাজ ডিরেক্টেড, গ্রামারে চলে এসেছি। প্রথমে 1 দাগ, হি ওয়াজ আনওয়েল, হি ওয়েন্ট আউট বিকজ হি ওয়াজ আনওয়েল, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। অ্যাডভার্ব ক্লজ দিয়ে আমাদের এখানে জয়নিং করতে বলা হয়েছে। তো আমরা চলে আসবো এরপরে অন্য গ্রামারের প্রশ্নগুলো। দেখো, শি হ্যাজ এ চেইন
তার একটা চেন আছে, ইট ইজ মেড অফ গোল্ড, এটা সোনার তৈরি। তো আমাদের রিলেটিভ ক্লজ দিয়ে মানে যুক্ত করতে হবে। শি হ্যাজ এ চেইন হুইচ ইজ মেড অফ গোল্ড। তো এই যে রিলেটিভ মানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, সেই জন্য এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করা হলো। 3 দাগ দেখো, দ্য ম্যান সেইড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর জব। এটা ইনডিরেক্ট স্পিচ করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। কী হবে? দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই জব। 4 দাগ দেখো, শি সেইড টু হার ফ্রেন্ড আই শ্যাল ওয়েক আপ অ্যাট 9 AM টুমোরো, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, আবার কিন্তু আমাদের ন্যারেশন করতে হবে। তো দেখো উত্তরটা, শি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট শি উড ওয়েক আপ অ্যাট 9 PM দ্য নেক্সট ডে। এটা কিন্তু লিখে নিও, দ্য নেক্সট ডে। 5 দাগ দেখো, ট্রাভেলিং বাই প্লেন ইজ মাই ড্রিম। তো আমরা এখানে ফ্রেজ খুঁজতে হবে এবং কোন ফ্রেজ বলতে হবে, মানে কোনটা, মানে ফ্রেজটা কী ফ্রেজ বলতে হবে। তো ট্রাভেলিং বাই প্লেন এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, তাই এটা আমরা জানি সাবজেক্টের কাজ করে নাউন, তাই নাউন ক্লজ হবে উত্তর। বন্ধুরা সরি, এটা ক্লজ হবে না, এটা ফ্রেজ হবে অ্যাকচুয়ালি, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে তোমরা একটু ফ্রেজ লিখে নেবে। আচ্ছা, এরপরে দেখো 6 দাগ, আই নো দ্যাট পারসন। তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে? দ্যাট পারসন ইজ নোন টু মি। এটা কিন্তু সঠিক উত্তর। এবারে আমরা 4 দাগে চলে আসবো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো ইনজিওর এটা খুঁজতে হবে, ড্যামেজ হবে। সামথিং দ্যাট ক্যান বি ইটেন, মানে খাওয়ার যোগ্য আর কি, এডিবল হবে, ভোজ্য। আর ডেট্রিমেন্টাল কী হবে? হার্মফুল, মানে ক্ষতিকারক। চলে আসবে 2 নম্বর স্কুল, এই পৃষ্ঠারই, অর্থাৎ 153 পৃষ্ঠার নিচের দিকে রয়েছে বালুরঘাট হাই স্কুল, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য হ্যাপি প্রিন্স থেকে সিনটা নেওয়া হয়েছে। আমরা চলে আসব এর প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এক দাগ দেখো, দ্য সোয়ালো ওয়ান্টেড টু ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট বিকজ, কী হবে? অল হিজ ফ্রেন্ডস হ্যাড ফ্লন টু ইজিপ্ট অ্যান্ড ইট ওয়াজ ভেরি কোল্ড হেয়ার। এবং ওখানে কিন্তু খুব ঠান্ডা ছিল। তো তোমরা হেয়ারটা মনে করলে দেয়ারও করে দিতে পারো। 2 দাগ দেখো, দ্য প্রিন্স ইনফর্ম দ্যাট হি হ্যাড লিভড ইন, কী হবে? এ প্যালেস, একটা প্রাসাদে থাকতো। 3 দাগ দেখো, দ্য পোর ওম্যান ওয়াজ মেকিং এ ড্রেস ফর, কী হবে? এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। বিদাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডাজ দ্য সোয়ালো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট? অর্থাৎ সোয়ালো কেন ভেবেছিল যে হ্যাপি প্রিন্সের একটা সোনার হৃদয় বা সোনালি হৃদয় আছে? তো দেখো উত্তর, দ্য সোয়ালো থিংস দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ আ গোল্ডেন হার্ট বিকজ হি রিয়ালাইজড দ্যাট দ্য প্রিন্স ফেল্ট, বা এখানে অ্যাকচুয়ালি ফিলস লিখলে ভালো হয় বন্ধুরা, FEELS, ফিলস ফর দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তার কিন্তু মানে ফিলিংস ছিল, অনুভূতি ছিল, সেই জন্য কিন্তু তাকে গোল্ডেন হার্ট বলা হচ্ছে। এরপরে দেখো, হাউ ডাজ দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার ওম্যান? দরিদ্র মহিলাকে কিভাবে সাহায্য করতে চেয়েছিলেন হ্যাপি প্রিন্স? দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টস টু হেল্প দ্য পুয়ার ওম্যান বাই গিভিং দ্য রুবি ফ্রম হিজ শোর্ড হিল টু হার। নিজের তরবারির হাতল থেকে চুনিটা তাকে দিয়ে দেওয়ার মধ্য দিয়ে হ্যাপি প্রিন্স চেয়েছিল বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে। এবার চলে আসবো আনসিনে। এখানে আনসিনটা বন্ধুরা দেওয়া রয়েছে যে পরীক্ষা কীভাবে ভালো করা যায়, কী কী বিষয় মেনটেন করলে, সেই ব্যাপারে এখানে লেখা রয়েছে। তো আমরা চলে আসবো টিকটাকে। প্রথমে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ, কী হবে? অপশান ডি হবে, নট ডিফিকাল্ট, মানে খুব একটা কঠিন ব্যাপার না। 2 দাগে দেখো, অ্যাটেনশান রিকোয়ার্স, অর্থাৎ অ্যাটেনশান প্রয়োজন, কী হবে? অপশান বি, কনসেন্ট্রেশন, মানে অ্যাটেনশানের প্রয়োজন, কনসেন্ট্রেশন। 3 দাগে দেখো, মেমোরি ক্যান বি ইমপ্রুভড বাই, মানে মেমোরি ইমপ্রুভ করা যেতে পারে, মানে উন্নত করা যেতে পারে কি বাই, মানে দ্বারা, কিসের দ্বারা? অপশান বি, রিপিটেশন, পুনরাবৃত্তির দ্বারা। বিদায় দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন? অর্থাৎ পরীক্ষায় ভালো করার জন্যে কী প্রয়োজন? তো দেখো উত্তর, রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এবার দেখো, হাউ ক্যান উই গেট মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেক? মানে আমাদের যেন ভঙ্গ না হয় মোটিভেশান, সেরকম অবস্থা, মানে এরকম অবস্থায় আমরা কীভাবে পড়াশোনা করতে পারি? তো দেখো, উই ক্যান
reward ourselves with a gift after we have performed well in the examination. Thus we can get motivation to study without a break. অর্থাৎ যখন আমরা একটা ভালো পারফর্ম করছি পরীক্ষায়, তখন আমাদের নিজেদেরকে পুরস্কৃত করতে হবে। এইভাবেই কিন্তু আমরা মোটিভেট করতে পারবো নিজেদেরকে কোনো রকম ব্রেক ছাড়াই পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্যে। এবারে 3 দাগে চলে আসবো আমরা। এখানে কি বলা হচ্ছে, ডু অ্যাজ ডিরেক্টেড। উই এক্সপেক্ট দ্যাট উই শ্যাল স্টার্ট ইন টাইম। তো এটা ইনফিনিটিভ ইউজ করে আমাদের লিখতে হবে। তো কি, উই এক্সপেক্ট টু স্টার্ট ইন টাইম। 2 দাগে দেখো, হোয়েন শি অ্যাওক, যখন সে জেগে উঠলো, দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোটো পাখিটা তখনও সেখানে বসেছিল। তো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদের আন্ডারলাইন করতে হবে, কিছুই না, জাস্ট এই হোয়েন থেকে এই পর্যন্ত ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তো সেটা নিচে ডাক দিতে হবে। এবার 3 দাগে দেখো, হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং, অ্যাডভার্ব ফ্রেজটাকে দাগ দিতে হবে। তো ইন দ্য মিডল অফ হিজ সংটা কিন্তু হবে উত্তর, কারণ স্টপড মানে থেমেছিল, কোথায় থেমেছিল, ইন দ্য মিডল অফ হিজ সং। 4 দাগে দেখো, গান্ধীজি বিলিভড ইন ড্যাশ, তো ভায়োলেন্স, এখানে বলা হচ্ছে প্রেফিক্স ইউজ করতে হবে, তো কী হবে, নন ভায়োলেন্স। 5 দাগে দেখো, প্রিয়া সেইড টু মি না দ্য লাইব্রেরি ইজ ক্লোজ টুডে, এটা আমাদের ন্যারেশন করতে হবে। প্রিয়া টোল্ড মি না দ্যাট দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজড, এখানে একটা ওয়াজ হবে, একটু ভুল হয়ে গেছে, ওয়াজ ক্লোজড দ্যাট ডে। এরপরে শি সেইড টু মি ক্যান ইউ ড্রাইভ, কী হবে, শি আস্কড মি ইফ আই কুড ড্রাইভ, এটা কিন্তু মানে এটা ন্যারেশন করতে হবে, এটা কিন্তু উত্তর হবে। 4 দাগে দেখো, ফাইন্ড সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2। তো ইমপ্র্যাকটিক্যাল কী হবে, ইম্পসিবল, স্পেসিফিক কী হবে, পার্টিকুলার, এটা আনসিন প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। তো যাই হোক, আমরা এখানে পরের স্কুলে চলে আসবো, বাঁকুড়া জেলা স্কুল। এটা 155 নাম্বার পৃষ্ঠা একদম নিচেই রয়েছে আর কি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দ্য সি থেকে কিন্তু সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো প্রথমে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য পোর্ট্রায়াল অফ ওয়েদার ইন দ্য 2 স্ট্যাঞ্জাস মেনশনড অ্যাবাভ, অর্থাৎ এই যে স্ট্যাঞ্জাগুলোর মধ্যে দুটো যে আলাদা আলাদা টাইম দেখা যাচ্ছে মানে আবহাওয়ার, এই ব্যাপারে লিখতে হবে। কিন্তু হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স দ্য সি লাইক এ ডগ বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস, বাট on quiet days of May or June the sea lies on the sandy shores and scarcely snores. এবার 2 দাগ দেখো, why the tune created by the grasses is reedy. তো দেখো, in May or June the tune created by the grasses is reedy because the weather remained so quiet then. এবার একটা দেন লিখে দিতে পারো, তখন ওয়েদার খুব কোয়াইট থাকে, তো সেই জন্য কিন্তু এই রিডি টিউনটা মানে টিউনটা রিডি হয়ে যায়, মানে উঁচু নিচু স্কেল বিশিষ্ট আর কি, বা উঁচু নিচু সুর বিশিষ্ট। এবার 3 দাগে দেখো, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, অর্থাৎ ওই স্টর্মি ক্লাউডের মধ্যে কে লাফালাফি করে, তো উত্তর হবে দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। এবার 4 দাগ, হুজ হাউলস অ্যান্ড হলোজ হ্যাভ বিন রিফার্ড টু ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে কার হাউলস এবং হলোজ বলা হচ্ছে, তো দ্য সি ডগস হাউলস অ্যান্ড হলোজ হ্যাভ বিন রেফার্ড টু ইন দ্য পোয়েম। 5 দাগে দেখো, হাউ ডাজ দ্য সি ডগ লাই পিসফুলি অন দ্য শোর্স, অর্থাৎ সমুদ্র কুকুর কীভাবে শুয়ে থাকে শোর্সের উপরে পিসফুলিভাবে, শান্তিপূর্ণভাবে। তো দ্য সি ডগ লাইজ পিসফুলি অন দ্য শোর্স উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, থাবার মধ্যে কিন্তু তার মাথাটা গুজে নেয়। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রাচীন একটা ক্যারেক্টার পিগম্যালিয়ন আর কি, তো সেই তার ব্যাপারে এখানে লেখা, যিনি একজন আর্টিস্ট মতো ছিলেন আর কি, স্কাল্পটর ছিলেন। তো দেখো, নেম অফ দ্য স্কাল্পটর কী হবে, পিগম্যালিয়ন। আর 2 দাগ দেখো, প্লেস অফ হিজ রেসিডেন্স, তিনি কোথায় থাকছেন, সাইপ্রাস। 3 দাগে দেখো, ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি ইউজড টু মেক স্ট্যাচুস, কী হবে, মার্বেল এবং উড, এই দুটো দিয়েই কিন্তু, এইগুলো দিয়েই কিন্তু স্ট্যাচু তৈরি করা যায়। এবার আমরা কজ এফেক্টে চলে আসবো। দেখো কজ এফেক্ট দেখে নাও। প্রথমে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো কজের মানে এফেক্টের ঘরে দেওয়া রয়েছে, ভিজিটর্স মিস্টুক দ্য স্ট্যাচু ফর লিভিং মেন অ্যান্ড উইমেন, অর্থাৎ দর্শনার্থীরা মাঝে মাঝে ভুল করে ফেলতেন স্ট্যাচুকে জ্যান্ত মানুষ বা মহিলা, পুরুষ বা মহিলা হিসাবে আর কি।
তো এর কজ মানে কারণ, কারণটা কী হবে? পিগম্যালিয়ন ইউজড টু কার্ভ স্ট্যাচুস ফ্রম মার্বল অ্যান্ড উড ভেরি পারফেক্টলি। এরপরে দেখো পিগম্যালিয়ন ওয়াজ ডিলাইটেড উইথ দ্য স্ট্যাচু। কী হবে? হি ইমাজিনড ইট টু বি এ লিভিং ওম্যান, স্পোক টু ইট, ড্রেসড ইট ইন সিল্ক অ্যান্ড ডেকোরেটেড ইট উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড অর্নামেন্টস। এটা পুরোটা কিন্তু লিখতে হবে। এবারে দেখো দ্য স্ট্যাচু হ্যাড বিন চেঞ্জড ইন্টু এ লিভিং মেইড। তো এর এফেক্ট ফলাফল কী হবে? শি এক্সপ্রেসড হার লাভ ফর পিগম্যালিয়ন হু জয়ফুলি মেড হার হিজ ওয়াইফ। তো বিয়েও করে নিয়েছিলেন কিন্তু। এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসে এই স্কুলের। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য ম্যান ওয়াজ ফুল অফ হোপ। তো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজটা দাগ দিতে হবে। তো ফুল অফ হোপ হবে কিন্তু উত্তর, কারণ মানুষটা কেমন ছিল সেটাই কিন্তু এটুকু দিয়ে বোঝানো হচ্ছে। এবার 2 দাগ দেখো রাজা ইজ ফিট টু প্লে। তো এখানে আমাদের ইনফিনিটিভটার নিচে দাগ দিতে হবে, তো টু প্লে হবে উত্তর। এবার 3 দাগ উই শুড নট ড্যাশ এনিওয়ান। তো প্রেফিক্স ইউজ করতে হবে, কী হবে? ডিসকারেজ। 4 দাগ দেখো হি ওয়াজ প্রোক্লেইমড দ্য কিং। তো এটা কী হবে? পিপল প্রোক্লেইমড হিম দ্য কিং, কারণ এখানে কিন্তু বন্ধুরা অবজেক্ট নেই, অবজেক্ট আমাদেরকে নিয়ে আসতে হবে। তো পিপল নিয়ে আসলাম, প্রোক্লেইমড হিম দ্য কিং। এবার 5 দাগ লন্ডন ইজ ড্যাশ ইংল্যান্ড, হোয়াট ঢাকা ইজ টু বাংলাদেশ। এটা প্রেপোজিশন ইউজ করতে হবে, তো ইন হবে। লন্ডন ইজ ইন ইংল্যান্ড, হোয়াট ঢাকা ইজ টু বাংলাদেশ। 4 দাগ দেখো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। পিস, কী হবে? দ্য ফ্যামিলি লিভস ইন পিস, মানে পরিবারটা শান্তিতে বসবাস করে। আর 2 দাগ বিউটিফুল, কী হবে? হার আইজ ওয়ার বিউটিফুল, তার চোখগুলো খুব সুন্দর ছিল। বন্ধুরা এখানে জুয়েলারির যে সিনোনিম সেটা বলা হয়েছে আনসিন থেকে নিতে। তো আমি কিন্তু এখানে অর্নামেন্টস হবে উত্তর আর কি। জুয়েলারি এটা হবে অর্নামেন্টস। এরপরে আমরা চলে আসবো বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা আর কি 157 পৃষ্ঠার নিচের দিকে রয়েছে, 4 নম্বর স্কুল। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শোয়ালো অর্থাৎ দ্য হ্যাপি প্রিন্স থেকে সিনটা নেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা চলে আসবো এ দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো দ্য শোয়ালো প্রমিসড টু স্টে উইথ দ্য হ্যাপি প্রিন্স থ্রু দ্য সামার, মানে সমস্ত গ্রীষ্মকাল থাকবে বলে প্রতিজ্ঞা করেছিল, এটা কিন্তু ফলস হবে। তারপরেরটা দ্য শোয়ালো ওয়াজ অলওয়েজ রেডি টু ওবে দ্য হ্যাপি প্রিন্সেস রিকোয়েস্ট অর্ডার অ্যাট ওয়ান্স, মানে একদম যখন শুনছিল তখনই কিনা মেনে চলার প্রস্তাব দিচ্ছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ মাঝে মাঝে সে বলছিল যে না আমি থাকতে পারবো না, ঠিক আছে, বা এই যে আই ক্যান্ট ডু দ্যাট, এই সমস্ত ব্যাপার, তো এটা কিন্তু ফলস হওয়া উচিত। এরপরে দেখো 3 দাগ দ্য প্লে রাইট কুড ফিনিশ হিজ ওয়ার্ক অ্যাজ সামন লাইকড হিজ ওয়ার্ক এ লট, মানে নাট্যকার এখন তার কাজটা শেষ করে ফেলতে পারবেন কারণ তিনি বুঝতে পেরেছেন কেউ একজন তার কাজকে পছন্দ করছেন, তো এটা কিন্তু ট্রু হবে। এবার বিদাগ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য পুয়ার লিটল গার্ল লিভ, হোয়াই ওয়াজ শি আনহ্যাপি, দরিদ্র ছোট্ট মেয়েটা কোথায় থাকতো এবং কেন সে অসুখী ছিল। দ্য পুয়ার লিটল গার্ল লিভড ইন দ্য টাউন স্কোয়ার, শি ওয়াজ আনহ্যাপি বিকজ শি হ্যাড নো শুজ, সে মানে অসুখী ছিল কারণ তার কোনো জুতো ছিল না। এবার 2 দাগ দেখো হাউ ডিড দ্য হ্যাপি প্রিন্স বিকাম ব্লাইন্ড, কীভাবে হ্যাপি প্রিন্স অন্ধ হয়ে গেল। দ্য হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড বিকজ হি ডোনেটেড, সে দান করে দিয়েছিল হিজ 2 স্যাফায়ার আইজ, তার 2 নীলকান্ত মণি আর কি, টু এ ব্রাউন হেয়ার্ড ইয়াং প্লেরাইট, একটা হচ্ছে ইয়াং প্লেরাইটকে, অ্যান্ড দ্য লিটল গার্ল অফ দ্য টাউন স্কোয়ার, এবং সে ছোট্ট মেয়েটা টাউন স্কোয়ারের ছোট্ট মেয়েটাকে দিয়ে দিয়েছিল 2 চোখ। এবার আমি চলে আসবো আনসিনে। তো এখানে আনসিনে লেখা রয়েছে যে সকাল সকাল ওঠার যে উপকারিতা বা উপযোগিতা সেই ব্যাপারে। তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইউর আনসার্স। এক দাগ দেখো অ্যান আর্লি রাইজার ক্যান গেট সাফিসিয়েন্ট টাইম টু ডু সাম এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্ক, মানে একজন সকাল সকাল যে ওঠে আর কি সে মানে যথেষ্ট সময় পায় এক্সারসাইজ এবং ওয়ার্কের জন্য, এটা কিন্তু ট্রু হবে, কারণ বিসাইডস অ্যান আর্লি রাইজার অলসো ফাইন্ডস টাইমস টু ডু সাম এক্সারসাইজ ইন দ্য ফ্রেশ মর্নিং এয়ার। 2 দাগ দেখো আওয়ার মাইন্ড অ্যান্ড বডি বিকাম হেলদি অ্যান্ড ফ্রেশ ইফ উই রাইজ আর্লি, মানে আমাদের শরীর হয়ে যায় স্বাস্থ্যকর এবং সতেজ যদি আমরা সকাল সকাল উঠি, এটা কিন্তু ট্রু হবে, কারণ আর্লি রাইজিং ইজ গুড ফর মাইন্ড অ্যান্ড দ্য বডি, এর কিন্তু পারফেক্ট কোনো সাপোর্টিং পাওয়া যাচ্ছে না, জাস্ট এটাই আমরা সাপোর্টিং হিসেবে ইউজ করতে পারি। এবার দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং, কী হবে? দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং ইজ দ্য গুড স্টার্ট ইট গিভস টু আওয়ার ডেইজ ওয়ার্ক। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি।
তো 3 দাগের এ দাগ ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য লিটল গার্ল স্টুড ইন দ্য কর্নার অফ দ্য রুম, বলা হচ্ছে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ সেই শব্দগুচ্ছের নিচে দাগ দিতে হবে যেটা কিনা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো এখানে কিন্তু ইন দ্য কর্নার অফ দ্য রুম অর্থাৎ কোথায় দাঁড়িয়েছিল, ইন দ্য কর্নার অফ দ্য রুম, প্লেসের কাজ করছে, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। এবার দ্য কাস্টমার ডিমান্ডেড টু রিফান্ড হিজ মানি, তো এখানে নাউন হিসেবে যেটুকু কাজ করছে। তো দেখো ডিমান্ডেড মানে দাবি করেছিল, কি দাবি করেছিল, টু রিফান্ড হিজ মানি, এটাই কিন্তু নাউন ফ্রেজ হবে। এবার 3 দাগ দেখো, দ্য মাই বেস্ট ফ্রেন্ড সেইড টু মি ইউ মাস্ট উইন দ্য রেস, তো এটা ন্যারেশন করতে হবে কী হবে, মাই বেস্ট ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই মাস্ট উইন দ্য রেস। এবার 4 দাগ, দ্য ভিজিটর সেইড হোয়াট এ ফাইন সাইট ইট ইজ, এটা ন্যারেশন করতে হবে। দ্য ভিজিটর্স এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন সাইট। 5 দাগ দেখো, দ্য লেবারার কুড নট ওয়ার্ক ফার্দার অ্যাজ হি ওয়াজ ফ্যাটিগড, তো আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তো কী হবে, অ্যাজ হি ওয়াজ ফ্যাটিগড, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ বোঝাচ্ছে। এবার 6 দাগ দেখো, দ্য সোলজার ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ, তো এখানে আমাদের ক্লজ চিনতে হবে এবং সেটা বলতে কোনটা, হুইচ ওয়াজ ব্রেভ এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যে কোনোটা লিখলেই হবে। এবার 7 দাগ দেখো, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ড্রিয়ারি, তো স্প্যারো ক্লিংস টু দ্য ম্যান ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট বলে একটা কবিতার মতো একটা লাইন এখানে লিখে দেওয়া হলো। এবার এখানে নিচের প্রশ্নটা দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং, তো বন্ধুরা এই যে এর ওয়ার্ডের মানে সেটা বলা হচ্ছে আনসিনের মধ্যে রয়েছে, তো আমি কিন্তু খুঁজে পাইনি, আমি কিন্তু এরকম কোনো মানেযুক্ত ওয়ার্ড খুঁজে পাইনি। ট্রেজারিস মানে অ্যাকচুয়ালি সম্পদ বা ধন, তো তোমরা যদি পেয়ে থাকো, তোমাদের টিচার যদি বলে থাকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দিও। আমি চলে আসবো আজকের শেষ স্কুল, এটা হচ্ছে ক্যানিং ডেভিড স্যাসুন হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার মার্লিন থেকে নেওয়া, মার্লিন বলতে আর্থার থেকে নেওয়া, অর্থাৎ কিংস টেল থেকে নেওয়া। তো আমরা এখানে চলে যাই প্রথম প্রশ্নে, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার, অর্থাৎ এক্সক্যালিবারটা কে পেতে পারে মার্লিনের মতে। অ্যাকর্ডিং টু মার্লিন অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ম্যান অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টেড দ্য কমন পিপল ক্যান পজেস দিস শোর্ড, বা দ্য এক্সক্যালিবার, এখানে দ্য এক্সক্যালিবার তোমরা লিখে দিতে পারো, পজেস দ্য এক্সক্যালিবার। এবারে দেখো 2 দাগ, হোয়াট ডিড কিং আর্থার ডিক্লেয়ার, অর্থাৎ কিং আর্থার কি ঘোষণা করেছিল। দেখো কিং আর্থার ডিক্লেয়ার দ্যাট হি উড নেভার ইউজ দ্য ম্যাজিক শোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, অর্থাৎ ব্যক্তিগত কাজে কিন্তু সে কখনোই ব্যবহার করবে না তার সেই তরবারিটা, এটাই কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল, তো ঘোষণা করেছিল। এবার 3 দাগ দেখো, হু ডিড কিং আর্থার ম্যারি, অর্থাৎ রাজা আর্থার কাকে বিয়ে করেছিলেন। দেখো কিং আর্থার ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভার ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, তো কর্নওয়ালের রাজার মেয়ে গিনিভারকে কিন্তু তিনি বিয়ে করেছিলেন। এরপরে বিদাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য, কী হবে, এনচ্যান্টেড শোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। 2 দাগ দেখো, কিং আর্থার গিফটেড ইংল্যান্ড উইথ পিস অ্যান্ড প্রসপারিটি, এটাই হবে উত্তর। এবার আমরা চলে আসবো দ্য সির থেকে, সিনটা এখানে নেওয়া কবিতাটা, তো তার প্রশ্ন চলে আসবে, নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম, অর্থাৎ কবির নাম এবং কবিতার নাম লিখতে হবে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জেমস রিপস অ্যান্ড দ্য পোয়েম ইজ দ্য সি। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য সি ডু উইথ দ্য স্টোনস, অর্থাৎ পাথর এর সাথে মানে কি করে আর কি সমুদ্র, তো দ্য সি নজ দ্য টাম্বলিং স্টোনস। বিদাগ দেখো, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস দ্য ফলোয়িং, তো রাফ মানে হচ্ছে রুক্ষ, শ্যাগি হবে উত্তর। এবার চলে আসবো আনসিনে, তো এখানে কিন্তু ব্লু হোয়েল নীলতিমি সম্পর্কে একটা আনসিন নেওয়া রয়েছে, একেবারেই সহজ, তোমরা পড়ার চেষ্টা করো। এটাকে চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ, মানে পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম প্রাণী কি, কোনটা। দ্য ব্লু হোয়েল ইজ অফ দ্য সি ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ। 2 দাগ দেখো, হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ ব্লু হোয়েল, একটা ব্লু হোয়েলের ওজন কত। তো দেখো, দ্য ওয়েট অফ এ ব্লু হোয়েল ইজ আপ টু 4 লাখ পাউন্ডস। বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, আ ব্লু হোয়েল ক্যান রিচ আপ টু আ লেন্থ অফ, কী হবে, 98 ফিট, কেমন। 2 দাগ দেখো, আ ব্লু হোয়েল হ্যাজ এ স্ট্রিমলাইন্ড বডি,
তো কি আর কি আছে, কমা দেওয়া মানে আর কি আছে বলতে হবে। তো আর ফিশ লাইক টেইল অ্যান্ড ফ্লিপার্স এগুলো কিন্তু তার আছে। এবার আমরা এই স্কুলে গ্রামারে চলে আসবো। ডু অ্যাজ ডিরেক্টেড, আই ডোন্ট নো হাউ শি উড রিয়াক্ট টু দিস, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো হাউ শি উড রিয়াক্ট টু দিস এটা কিন্তু নাউন ক্লজ, কারণ কি আই ডোন্ট নো মানে আমি জানি না, তাহলে কি জানি না যে সে কীভাবে রিয়াক্ট করবে, তাহলে কী দিয়ে প্রশ্নগুলো উত্তর আসছে, যেমন অবজেক্টে কাজ করছে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। দুই দাগে দেখো রাইট দ্য অ্যান্টোনি অফ দ্য ওয়ার্ড সেফ, কী হবে এবার ডেঞ্জারাস, এর মানে অ্যান্টোনি মানে উল্টো আর বিপরীতার্থক, তো সেফ নিরাপদ, এর উল্টো বিপজ্জনক, তো ডেঞ্জারাস হবে উত্তর। তিন দাগে দেখো আই লাভ ড্যাশ ফিশ, তোমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে, জাস্ট টু ইট হবে উত্তর। চার দাগে হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ মানে চিনতে হবে আর কি, তো এখানে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার পাঁচ দাগে দেখো শি ওয়াজ লাফিং ইন এ লাউড ভয়েস, এটা আমাদের ফ্রেজ চিনতে হবে এবং বলতে হবে কোন ফ্রেজ, তো ইন এ লাউড ভয়েস এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে, কারণ লাফিং মানে কেমনভাবে হাসছিল, ইন এ লাউড ভয়েস উচ্চস্বরে, তো যেহেতু হাসির দোষগুণ বোঝাচ্ছে এবং হাসি এটা হচ্ছে ভার্ব, তো এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আর এরপরে আমরা 6 দিকে চলে আসবো, দ্য পেশেন্ট হ্যাড নো অ্যাপেটাইট ড্যাশ ফুড, তো বন্ধুরা অ্যাপেটাইটের পরে সবসময় ফর বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেখা রয়েছে। তো যাই হোক এখানে 5 দাগ চলে আসবে, ফাইন্ড দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, তো এর যে অপোজিট মিনিং অ্যান্টোনিম সেটা লিখতে হবে, তো স্মলেস্ট হবে লার্জেস্ট, আর ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য কোশ্চেন নাম্বার 3 দ্যাট মিনস দ্য ফলোইং, মানে এর মানে কি বা এর সমার্থক শব্দ লিখতে হবে। তো অ্যানিম্যাল হুইচ গ্রোজ বাই সাকিং ইটস মাদার্স মিল্ক, অর্থাৎ সেই সমস্ত প্রাণীরা যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের কী বলে, তো স্তন্যপায়ী আমরা জানি, তো ম্যামাল হবে উত্তর। তো এখানে শেষ হলো তোমাদের ভিডিওটা। তো অবশ্যই জানিও সমাধান কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং মধ্যে মধ্যে শেয়ার করে দিও। তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও আবার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করো, আর বন্ধুদের মধ্যে সাজেস্ট করতে একেবারেই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।